গত ভিডিওতে আমরা যোজনী সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে এই ভিডিওতে যৌগমূলক সম্পর্কে আলোচনা করব। কিভাবে যৌগমূলক মনে রাখা যায় সহজে, সেক্ষেত্রে আমি কয়েকটা শর্ত লিখছি। 4টা শর্ততে শর্তের ভিতরে আমরা যৌগমূলক মনে রাখবো। তো যৌগমূলক মুখস্থ করা দরকার নাই, আমরা এই 4টা শর্ত যদি জানি বা শিখি, এই 4টা শর্তের উপরে প্রয়োগ করে আমরা যৌগমূলকগুলো মনে রাখবো। তো কিভাবে, প্রথম শর্ত লেখা আছে কোন যৌগমূলকের উচ্চারণের শেষে এই বা আই উচ্চারিত হলে ওই যৌগমূলকের মধ্যে অক্সিজেন বিদ্যমান থাকে। বলছে কোনো একটা যৌগমূলক যদি আমরা উচ্চারণ করি, সেক্ষেত্রে যদি উচ্চারণ শেষে যদি এই বা আই উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব ওই যৌগমূলকের মধ্যে কি আছে, অক্সিজেন বিদ্যমান আছে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত আমরা দেখতে পারতেছি কোন যৌগমূলকের মধ্যে দুটি পরমাণু যোজনী যদি জোড় হয়, তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে 2-। তাহলে আমার গত ভিডিওতে আমরা যোজনী জানছি, যোজনী কিভাবে বের করা হয় সেটা আমরা দেখলাম। তো সেক্ষেত্রে আমার যোজনী মনে রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে যৌগমূলকের মধ্যে দুটি পরমাণু যোজনী যদি জোড় হয়, তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে 2-। শর্ত জানতে হবে। 3 নম্বর শর্ত বলছে কোন যৌগমূলকের দুটি পরমাণুর মধ্যে যদি একটি পরমাণু যোজনী জোড় এবং অন্যটি যদি পরমাণু যোজনী যদি বেজোড় হয়, তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে মাইনাস। তাহলে বলছে একটা পরমাণু যোজনী জোড় আর একটা পরমাণু যোজনী বেজোড় যদি হয়, তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে মাইনাস। 4 নম্বর শর্ত বলছে কোন যৌগমূলকের উচ্চারণ শেষে যদি আ উচ্চারিত হয়, আ যদি উচ্চারিত হয়, তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে শুধু প্লাস বা পজিটিভ। তো আমরা এখানে দেখলাম কোন মূলের যোজনী জোড় বা বেজোড়, আমরা সেক্ষেত্রে যৌগমূলক কি কি পরমাণু নিয়ে গঠিত হয় কয়েকটা পরমাণু আমি এখানে লিখলাম। যাদের যোজনী জোড় লিখলাম কার্বনের 4, অক্সিজেনের 2, সালফারের 2 6, মানে তাদের যোজনী জোড়। আর এই পাশে লিখলাম বেজোড় যোজনী, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 3। এই কয়েকটা পরমাণু নিয়ে যৌগমূলক গঠিত হয়। আমরা দেখি, একটু প্র্যাকটিস করি। আমি এদিকে একটু প্র্যাকটিস করি। আমি লিখলাম একটা কার্বনেট, কার্বনেট। তো কার্বনেট এখানে যদি তার যৌগমূলক, এটা একটা যৌগমূলক, তো কিভাবে তার সঙ্গে কিভাবে লেখা যায়, কার্বনেট উচ্চারণটা কি হইছে, কার্বনেট এক আইতেছে। তো এক থাকলে আমরা কি বলছি, ওই যৌগমূলকে এক বা আই থাকলে কি হবে, অক্সিজেন বিদ্যমান থাকবে। কার্বো মানে কার্বো বলতে কার্বন, আর যেহেতু লাস্টে উচ্চারণে এক আইছে, তাহলে কি হবে, অক্সিজেন। এই শর্ত, এই প্রথম শর্ত দেখলাম। তারপরে আমরা বলছি কোন যৌগমূলকের মধ্যে দুইটা পরমাণু যদি যোগ হয়, ওইটা পরমাণু দুইটা পরমাণু যদি যোগ হয়, তো কার্বনের যোজনী যোগ না বেজোড় যোগ, অক্সিজেনের যোজনী যোগ না বেজোড় যোগ, তাহলে দুইটা পরমাণু যদি যোগ হয়, তাহলে তার আয়ন কত হবে, 2-। এই যে আমরা আয়ন দিলাম এখানে 2-। এখন এই যে অক্সিজেনের নিচে কত হবে, এটা প্রায় স্টুডেন্টগুলাই ভুল করে। এখানে কি 3 হবে নাকি 2 হবে নাকি 4 হবে। তো এটা কিভাবে আমরা সহজেই মনে রাখতে পারি, এখানে আমার কি চিন্তা করতে হবে, কেন্দ্রীয় পরমাণু। দুইটা পরমাণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কি, তো কেন্দ্রীয় পরমাণুকে আমরা যদি মনে রাখতে চাই, কেন্দ্রীয় পরমাণু কারা হবে, যাদের যে পরমাণুর যোজনী যত বেশি বড় হবে সেই পরমাণু হবে কেন্দ্রীয় পরমাণু। তো এখানে দেখলাম কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী 2। তো অক্সিজেনের যোজনী যে কার্বনের যোজনী বেশি হওয়ার কারণে কার্বন একটা কি কেন্দ্রীয় পরমাণু। তো কিভাবে অক্সিজেনের কত বসাবো, তাহলে আমার চিন্তা করতে হবে কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ যোজনী, কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ যোজনী কত, 4। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ যোজনী আমরা দেখলাম 4। এখানে আয়ন কত আছে, কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ যোজনী 4, আয়ন কত আছে -2, মাইনাস থাকলে প্লাস করতে হবে, 2 যোগ করলে কত আসে 6। কার নিচে বসাবো, অক্সিজেনের নিচে বসাবো, যার নিচে বসাবো তার যোজনী দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো অক্সিজেন যোজনী কত 2 দ্বারা ভাগ করলে আসে কত 3, তাহলে এখানে কত হবে 3। সহজে এই যে আমরা কার্বনে লিখলাম CO3 2-। আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, আমার এখানে এদিকে জায়গাটা একদম শর্ট, একটু বুঝতে অসুবিধা হবে সবার। তো আমি একটা উদাহরণ দেখি। সালফেট লাস্টে কি দিছে, সালফেট এ লাগতেছে। তো সাল মানে সালফার, আর ফেট মানে এর যদি উচ্চারণ আইছে, তাহলে আমরা কি হবে, অক্সিজেন কি হবে, বিদ্যমান হবে।
তারপর আমাকে চিন্তা করতে হবে তাদের যোজনী জোর না বেজোড়। সালফারের যোজনী কত জোর, অক্সিজেনের যোজনী কত জোর। তো আমরা কি বলছি জোর হলে লিখতে হয় 2 মাইনাস হয় 2 মাইনাস দিলাম। এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফার যোজনী বড় অক্সিজেনের চেয়ে, তাহলে কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যোজনী কত 6। তাহলে এখানে 6 এর সাথে কি করতে হবে, এখানে 6 এর সাথে কি করতে হবে মাইনাস থাকলে প্লাস করতে হবে 2 যোগ করলে কত আসে 8। কার নিচে বসাবো অক্সিজেন যার নিচে বসাবো তার যোজনী দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করলে কত আসে 4। তাহলে সুতরাং এখানে কত হবে। তো আশা করি 2 নাম্বার শর্ত বুঝা গেল। আচ্ছা আমরা 3 নাম্বার শর্তে যাই। 3 নাম্বার শর্তে কি বলছে, 3 নাম্বার শর্তে শিখা কোন যৌগমূলকের দুটি পরমাণুর মধ্যে যদি একটা পরমাণুর জোড় হয় একটা পরমাণু যদি বেজোড় হয় তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে মাইনাস। আচ্ছা আমরা দেখি, আমরা একটা উদাহরণ দেখি কার, আমরা দেখি নাইট্রেট 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 তো নাইট্রেট কি হইছে নাইট্রেট টেট এড হইছে। তাই এক থাকলে কি হয় অক্সিজেন বিদ্যমান থাকে, আর যেহেতু নাই বলতে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত মানে নাইট্রোজেনের বেজোড় আর অক্সিজেনের জোড়। তাহলে এক বলছে একটা জোড় আর একটা যদি বেজোড় হয় তাহলে তাদের আয়ন কত হবে মাইনাস। তো আমরা এখানে কত দিব মাইনাস। এখানে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের যোজনী বেশি, সুতরাং নাইট্রোজেনকে একটা কেন্দ্রীয় পরমাণু। তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত 5। তাহলে 5 এখানে 5 আমি বলছিলাম আয়ন যদি মাইনাস হয় তাহলে কি করতে হবে প্লাস, একটা মাইনাস এর জন্য 1 প্লাস করতে হবে, তাহলে কত আসে 6। তাহলে কার নিচে বসাবো অক্সিজেনের নিচে, তার যোজনী দ্বারা কি করতে হবে ভাগ করলে কত আসে 3। তাহলে এখানে কি হবে। তো আমরা 3 নাম্বার শর্তে দেখব। 4 নাম্বার শর্তে কি বলছে, 4 নাম্বার শর্তে বলছে যে কোন যৌগমূলকের উচ্চারণ শেষে যদি আম উচ্চারিত হয় তাহলে ওই যৌগমূলকের আয়ন হবে পজিটিভ। তাহলে আমি বললাম অ্যামোনিয়াম, কি বললাম অ্যামোনিয়াম নিয়াম, তাহলে কে কিসে লাস্টে অ্যামোনিয়ামের উচ্চারণ কে কিসে আম আছে, আম আসছে। তাহলে আম থাকে, আম থাকলে একটা কথা মাথায় রাখবে, আম যদি থাকে তাহলে ওই যৌগমূলকের মধ্যে হাইড্রোজেন বিদ্যমান থাকে। তাহলে এখানে অ্যামোনিয়া বলতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকবে, যেহেতু আম উচ্চারিতছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে। তাহলে বলছিলাম আম উচ্চারিত হলে তাহলে ওই যৌগমূলকের আয়ন কত হবে প্লাস, এই যে প্লাস। এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, তাই এখানে কেন্দ্রীয় পরমাণুটা সর্বোচ্চ কত 5, 5 থেকে আর যদি প্লাস থাকলে মাইনাস করতে হবে -1 করতে হবে, করলে কত আসে 4। কার নিচে বসাবো অক্সিজেনের নিচে বসাবো, সরি হাইড্রোজেনের নিচে বসাবো। তাহলে হাইড্রোজেন যোজনী দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, হাইড্রোজেন কত 1, একটা ভাগ করলে কত আসে 4, লেখা কত হবে 4। তার হলো কি NH4। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা দেখলাম ফসফোনিয়াম, যদি আমরা বলি ফসফোনিয়াম, আমরা যদি দেখি ফসফোনিয়াম ফসফোনিয়াম তো ফসফোনিয়াম নিয়াম আম থাকে বলছে হাইড্রোজেন থাকবে, ফসফো বলতে ফসফরাস আর হাইড্রোজেন বিদ্যমান, আর আম হচ্ছে তাহলে কি হবে প্লাস চিহ্ন থাকবে, মানে তাদের আয়ন হবে প্লাস। এখানে ফসফরাসের আমরা একটু ফসফরাস লিখি না, ফসফরাসের যোজনী সংখ্যা 5। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত 5। তাহলে 5 থেকে কি করতে হবে প্লাস থাকলে মাইনাস করতে হবে, 1 বিয়োগ করলে আসে 4। কার নিচে বসাবো হাইড্রোজেন, হাইড্রোজেন যোজনী দ্বারা কি করতে হবে ভাগ করলে আসে কত 4। তাহলে এখানে কত হবে। তো এই টিপসগুলো ফলো করে এই শর্তগুলো যদি আমরা জানি তাহলে যে কোনো যৌগমূলক আমরা সহজে কি করতে পারি মনে রাখতে পারি। আর যৌগমূলক যদি মনে না রাখা যায় তাহলে যৌগের সংকেত লেখা যায়, যে কোনো একটা যৌগের সংকেত লিখতে অবশ্যই তার একটা যৌগমূলক দরকার। আর সবচেয়ে যৌগমূলক জানলে যৌগমূলকের যোজনী কিভাবে যাবে। তো এইগুলো আমরা যে বলছি আয়নে তার যে কি করে যোজনী নির্দেশ করে, প্রতিটা যৌগমূলকে আয়ন হবে তার যোজনী কি করবে নির্দেশ করবে। আমরা দেখলাম ফসফোনিয়াম আয়ন কত +1, এর মানে তার যোজনী কত 1। আমরা একটু আগে দেখলাম নাইট্রেট, আমরা যে একটু আগে দেখলাম নাইট্রেট NO3 দেখলাম তার আয়ন কত -1, সুতরাং তার যোজনী কত 1। আমরা দেখলাম কার্বনের CO3 2- দেখলাম, সুতরাং তার যোজনী কত 2। তাহলে এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা যৌগমূলকের আয়নে তার যোজনী